স্বাগত বিসিবি খেলাধুলার সঙ্গে আছি শাহান পাপন। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত আছেন সাবেক ফুটবলার মামুনুল ইসলাম। পাপন ভাই, যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, 28 জনের একটা স্কোয়াড ডেকেছেন টমাস ডুলি, অর্থাৎ বাফুফে থেকে ঘোষণা করা হয়েছে আসিয়ান কাপ সামনে রেখে, এবং বলা হয়েছে যে মানে যে কি প্লেয়ারগুলো আছে যারা বাইরে লিগে খেলে থাকেন তারা পরবর্তীতে দলের সাথে যোগ দেবেন আসিয়ান কাপ নিয়ে। আপনার আসলে প্রত্যাশা এবং ভাবনা যদি বলেন। দেখেন, পরবর্তী টুর্নামেন্ট যদি আমাদের সাফ হয়, সাফ তো টুর্নামেন্ট লিগ সিস্টেম না, টুর্নামেন্টটা যদি সাফ হয় তাহলে সাফের প্রস্তুতিমূলক ম্যাচে এই আসিয়ানটা আপনাকে ধরে নিতে পারেন, কারণ এটাও নকআউট। আপনাকে এখন কোন জায়গায় যাবেন, আপনি একটা সাফের আগে আমাদের দেশের সাফ সব কিছু মিলে সাফের আগে আপনার প্রস্তুতিটা এই ধরনের টুর্নামেন্ট দিয়ে হলে বেটার হয়, কারণ আপনার নকআউট সিস্টেমে আপনাকে সহযোগিতা করবে পরবর্তী টুর্নামেন্টগুলিতে। আমি মনে করি টিম ঢাকা ঠিক আছে, এই আপনার আসিয়ান টুর্নামেন্ট খেলতে যাওয়াটাই ভালো সাইড। এখন লক্ষ্যটা কি? লক্ষ্য তো একটাই, সাব চ্যাম্পিয়নশিপ হওয়া। যদি লক্ষ্য ওইটাই থাকে, ওইটাকে যদি আপনি সামনে রেখে আপনার এই পরবর্তী টুর্নামেন্ট, ফ্রেন্ডলি ম্যাচ, ফিফা ফ্রেন্ডলি সবগুলিতে যদি জয়েন থাকেন, আমি মনে করি এটা সাফে একটা সহযোগিতা করবে। আসিয়ানে যাওয়া এইটা আসলে লক্ষ্যটা কি হতে পারে? সেটা হচ্ছে জাস্ট একটা ফিফা টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অংশ নেওয়া, অথবা সেখানে একটা ভালো এক্সপেরিমেন্ট করা সাফের জন্য। আপনি কোনটা এক্সপেক্ট করেন আর কি? দেখেন, এক্সপেরিমেন্ট না, এটা আসলে ঠিক বলা যাবে না, কারণ একটা স্কোয়াড আছে। ফরেন কোচ আসলে তার স্কোয়াডের ফার্স্ট একটা ম্যাচ খেলছে ইউরোপে গিয়ে, এরপর কিন্তু সে কাজ করার সুযোগগুলি পায় না, সময়টা পায় না। এখন তার সময়টা হচ্ছিল, তার নিশ্চয়ই একটা ফিলোসফি আছে, তার একটি স্কোয়াড থাকবে, তার একটি স্কোয়াডের স্ট্রেংথ থাকবে, স্ট্রেংথটা কীভাবে সে তৈরি করবে, বা স্ট্রেংথটা কীভাবে সে তার টিমের স্ট্রেংথটা কীভাবে সে রেডি করবে। রেডি করতে হলে তাকে টাইম দিতে হবে। টাইমগুলি কি? এই টুর্নামেন্টগুলি। আপনি এখানে আপনার টার্গেট থাকবে ভালো রেজাল্ট করা। আপনি এখানে ভালো রেজাল্ট করলে আপনি যত সামনের ম্যাচগুলি খেলবেন ততগুলি আপনার জয়ের জন্য, এবং মানে আপনার মেমোরি মানে মেন্টালিটিতে আপনার স্ট্রেংথ যেটা বলি ওইটা গ্রো আপ করার জন্য সহযোগিতা করবে। আসিয়ান কাপে আসলে আমরা কোচের সাইডটা জানলাম যে কোচ আসলে এইভাবে আসলে দেখবেন, তার দলটাকে পরখ করবেন সাফের জন্য, অর্থাৎ সাফের প্রস্তুতি হিসাবে আপনি আসিয়ানকে দেখছেন। আমি যদি একটু ফুটবলারদের দিকে, যে তারা আসলে এটাকে কিভাবে নিতে পারে, তারাও কি আসলে নিজেদেরকে এক্সপেরিমেন্টের মধ্যে ফেলবে যে আসলে আমরা কিভাবে প্রিপারেশনটা নিচ্ছি? আসলে তাদের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল বিএফএফ কীভাবে নিচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টার্গেটটা কী, এবং তাদেরকে কি লক্ষ্যটা কি ধরিয়ে দিচ্ছে। প্লেয়াররা তো আসলে স্কোয়াড এখনও 23 জনের একটা স্কোয়াড তৈরি হয়ে যাওয়ার সময়, এখন 23 জনের স্কোয়াড এখনও তৈরি হয়নি। তাদের মধ্যে যে সাব চ্যাম্পিয়নশিপ বা আসিয়ানে ভালো রেজাল্ট করার একটা সময়, বাংলাদেশ ফুটবলের আপনার যে চেঞ্জগুলি, মানুষ মাঠে আসতেছে, দর্শকরা মাঠে আসে খেলা দেখতে সাপোর্ট দিচ্ছে, এই যে স্ট্রেন্ড এটা কন্টিনিউ করতে গেলে তাদেরকে বোঝানো উচিত, এবং তাদেরকে ওই লক্ষ্যটা তৈরি করে দেওয়া উচিত। ওই লক্ষ্যটা তৈরি করে দেবে কে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, সব কিছু মিলে। এবং এই লক্ষ্যটার জন্য আসলে কোচিং স্টাফ বলেন, স্ট্রংলি কোচিং স্টাফ, মানে ডে বাই এক একটা স্টেপের পর এক একটা স্টেপ। এখন আপনি প্লেয়ারদের ডাকছেন আসিয়ানের জন্য। এখন আমরা কেউ জানি না, আপনি জানেন না, নিশ্চয়ই অন্য কেউ জানেন না। আসিয়ানটা আসলে যদি বলা হয় সাফের প্রস্তুতি, তাইলে কিন্তু আপনি বার্তা দিয়েই দিলেন, এরপর আর কোনো বার্তা থাকে না। তাইলে আপনার ওই বার্তাটাতেও যদি আপনি চিন্তা করে দেখেন, ওই বার্তাটাই তো প্লেয়াররা নিবে, কারণ তাদের প্রস্তুতি সাফ। এটা হচ্ছিল তাদের একটা, ধরেন এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, তাদেরকে রেডি করার একটা সময়। এখন তারা কখন রেডি হবে সেটা কোচিং স্টাফ রেডি করে দিবে। এখন প্লেয়ারদের মেন্টালিটিতে তো ওই জিনিসটা আপনাকে বার্তাটা দিতে হবে। যদি বার্তাটা না দেন, আপনি একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, আমাদের এখনও আমরা কেউ জানি না টুর্নামেন্টের লক্ষ্য কি, আমরা কি শুধু অংশগ্রহণ করব, না আমরা চ্যাম্পিয়ন ফাইট দিব, না আমাদের অবস্থান কি। আমাদের ওই গ্রুপে যদি আপনি অবস্থান চিন্তা করে দেখেন, ওখানে যে দেশগুলি আসছে সবার থেকে র্যাঙ্কিং আমরা নিচে, কিন্তু আমাদের ভালো করার একটা জায়গা আছে। র্যাঙ্কিং আসলে সবসময় আপনার, যদি আপনি র্যাঙ্কিংয়ের দিকে যান, সবসময় এটা রাইট হয় না। বাট এই টুর্নামেন্টে যদি আমরা ভালো কিছু করতে যাই, ভালো কিছু করতে গেলে, তাইলে আমাদের আপনার প্রস্তুতি ম্যাচ আমরা রেডি হয়ে যাচ্ছি সাফের জন্য। সেটাই। অন দ্য আদার হ্যান্ড, যদি হামজা দেওয়ান চৌধুরী প্রসঙ্গে আসি, হামজা যতদিন হলো বাংলাদেশের হয়ে খেলছেন, হামজার কাছ থেকে কি আসলে আমরা সেরাটা আদায় করতে পেরেছি? কি মনে হয় আপনার? দেখেন, হামজা হলো আমাদের টিমের সবচেয়ে বড় স্ট্রেংথ। বাংলাদেশ ফুটবলের এখন যদি আপনার শক্তি চিন্তা করেন, এটা হামজা। এই যে দর্শকরা খেলা দেখতে আসে, এটা কিন্তু হামজা, সমিত, জায়ানদের জন্যই এটা একটা চেঞ্জ আমি মনে করি। এখানে হামজার যে বেস্ট ফুটবলটা
না পাইলে কিন্তু আমরা এশিয়া কাপে ভালো রেজাল্ট করতে পারতাম না। আমি মনে করি স্বাধীনতার পর সবচেয়ে ভালো রেজাল্ট 4 পয়েন্ট নিয়ে আপনি এশিয়ান কাপে গ্রুপ কোয়ালিফাই মানে এশিয়ান কাপ কোয়ালিফাই শেষ করছেন 3-এ, তাও ইন্ডিয়ার আগে। তাইলে আপনাকে বুঝতে হবে স্ট্রেংথটা কোন জায়গায়। আমরা যদি হামজার থেকে আরও বেস্ট ফুটবলটা আশা করি, তাইলে আমাদের যারা দেশি প্লেয়ার আছে তাদের সাপোর্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি তাকে যদি সবচেয়ে বেশি প্রেশারটা দেন তাহলে আপনার জন্য ক্ষতি। কারণ হামজা যদি ইনজুরিতে হয় বা হামজার থেকে ইনজুরিতে পড়ে, তাহলে এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য, টিমের জন্য ক্ষতি। তাহলে আপনাকে তার প্রেশারটা হালকা করার জন্য যাদের তার টিম স্কোয়াডে যারা আছেন তারা যদি সহযোগিতা করে, আমি মনে করি আপনি হামজার বেস্টটা আরও বেশি পাবেন। আমরা হামজার সম্বন্ধে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শুনেছি। আপনি কি কখনো হামজার মুখোমুখি হয়েছিলেন? না, আমাদের আসলে ওই সুযোগটা হয় না এবং ওই সময়টাও আমরা আসলে মিলাতে পারিনি। কারণ হামজা আসে খুব কম সময়ের জন্য, সে আসে কারণ আমাদের উচিত না ট্রেনিং সেশন বা হোটেল রেস্টে গিয়ে তার সঙ্গে দেখা করা। এটা আসলে আমি মনে করি আমাদের প্লেয়ারদের হিসেবে আমাদের উচিত না। আপনি সেটা আসলে ভালো জানার কথা, কারণ এটা উচিত না। কারণ সে ট্রেনিং এর পর তার রেস্ট টাইম থাকে, তাদের একটা লক্ষ্য থাকে, তাদের একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। এটা তো আপনারই ভালো জানার কথা, কারণ আফটার ট্রেনিং কতটা টায়ার্ডনেস, কতটা মানে সবকিছু প্রিপারেশনে একটা ভালো জায়গা থাকে, ওই জায়গাটুকুতে আমরা ডিস্টার্ব না করা ভালো। অ্যাজ এ ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের সোফার হচ্ছে সবচেয়ে বড় স্টার, এবং তিনি যে কন্ডিশনে যাদের সাথে ফুটবল খেলেছেন সেখান থেকে এসে বাংলাদেশ দলের সাথে এইভাবে মানে একেবারে ব্লেন্ড হওয়া, সেটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা কি মনে হয় যে হামজা আসলে এই ধরনের, নাকি প্রফেশনাল ফুটবলার হিসেবে এইভাবে ব্লেন্ড? দেখেন, দুইটা জিনিস আছে। আমরা কিন্তু বাংলাদেশে আমরা যারা আমরা কিন্তু একটু ইমোশনাল, ঠিক আছে? ইমোশনাল যদি চিন্তা করেন, সামান্য ব্লাড তো তার আছে, এবং সেটা সে মাঠে আসার পর, বাংলাদেশে আসার পর প্লেয়ারদের সঙ্গে, সাপোর্টারদের সঙ্গে, সাংবাদিকের সঙ্গে, ম্যানেজমেন্টের সঙ্গে যেভাবে সে তার বিহেভিয়ার, আই থিঙ্ক এটা আসলে তাকে থ্যাঙ্কস দেওয়ার দরকার। কারণ সে কিভাবে কত তাড়াতাড়ি, কত অল্প সময়ের মধ্যে সবার সঙ্গে মিলে গেছে এবং সবার সঙ্গে মিলেমিশে। হামজার মতো একজন ফুটবলার, তিনি আসলে বিভিন্ন নামিদামি ফুটবলারদের সাথে খেলেছেন এবং প্রিমিয়ার লিগে খেলেছেন। তার মতো একজন ফুটবলার বাংলাদেশে আসার পর মানে পুরো দলটা তো বটেই, পুরো বাংলাদেশের হৃদয় জয় করে নিলেন। আসলে কতটা এক্সপেক্টেড ছিল এই ব্যাপারটা যে হামজা এত তাড়াতাড়ি আসলে দলের সাথে কোপ আপ করে ফেলবেন? আপনি বলছেন হামজা খেলতেছে স্টিল না ইংলিশ প্রিমিয়ার লিগে। আপনার এমন একটি স্ট্যান্ডার্ডের প্লেয়ার আমাদের দেশে রিপ্রেজেন্ট করতেছে। আপনি যদি আমাদের নট সাব কন্টিনেন্ট, পুরো এশিয়ার মধ্যে যদি এখন বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে 4 থেকে 5 জন হাইয়েস্ট, তার মধ্যে হামজা চৌধুরী। আপনি ওইটার মানে কী পরিমাণ ওয়েট আপনি বুঝতে পারতেছেন। তাইলে আপনাকে বুঝতে হবে যে হামজার থেকে আমরা কি চাই। হামজা সেটা ভালো জানে, হামজা কতটুক দিতে পারবে, এবং হামজার মাঠের বাইরে কতটুক ডিসিপ্লিন। হামজার মাঠে যদি আপনি তার খেলা দেখেন, সে 100% ট্রাই করে দেওয়ার এবং তার বেস্টটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের স্ট্রেংথটা বাড়া। সব কিছু মিলে হামজার ব্যাপারে বলতে গেলে শেষ হবে না। এই যে আমাদের দেশের আসলে হামজা আসার পর আমি মনে করি যে এই যে বাইরের দেশের প্লেয়ারদের একটা ওয়ে তৈরি হওয়া, ফার্স্টে জামাল, সেকেন্ড হামজা, সুমিত, জায়ান, ফাহমিদুল, আরও আসবে। এটা আমি মনে করি আমাদের দেশের জন্য আমি মনে করি বিশাল স্ট্রেন্থ। যদি আরও প্লেয়ার আসতে পারে, এই যে আপনার অ্যাডাম আব্বাস এসেছেন, তার মধ্যে আবার দুই ভাই আছে যে দেশে সুলেমান ব্রাদার্স, তারা যদি আসে, আমি মনে করি যে আমাদের টিমের স্ট্রেংথ অনেক এশিয়ার ওয়ার্ল্ড লেভেলে চলে যেতে পারে, এশিয়ান লেভেলে তো যাবেই। বিপরীত কথাটাও তো শোনা যায় যে এই যে আমরা বাইরে থেকে ফুটবলার নিয়ে আসছি, অনেকেই অনেকভাবেই এটাকে আসলে মন্তব্য করছেন, বিশ্লেষণ করছেন যে আসলে এটা বাংলাদেশের ফুটবলের জন্য খুব একটা ভালো হবে না। কেউ বলছেন যে না, তারা আসুক, তারা খেলুক, তাদের দেখা দেখি কিছু ফুটবলার তৈরি হবে, একই সাথে তারা যে আচ্ছা মঞ্চটা গড়ে দেবেন, সেটার সাথে তাল মেলানোর জন্য বাফুফে সচেষ্ট হবে যে না, আমাকে ওই স্ট্যান্ডার্ডে যেতে মেনটেন করতে হবে। এখন সবাই চিন্তা ভাবনা তো একমত না। দেখেন, আপনি একটু আগে যেটা বললেন, বাইরের হামজা আসার পর কি জিনিসটা চেঞ্জ হবে, তার স্ট্যান্ডার্ড। আমাদের ওই স্ট্যান্ডার্ড যেতে গেলে আমাদের যে জিনিসটা করা দরকার, বিএফএফ এর গ্রাসরুট লেভেলে ওই জায়গাটুকুতে মনোযোগ দেওয়া, প্লেয়ারদের কিভাবে নার্সিং করতে হয়, আমি একটা প্লেয়ারকে কিভাবে তৈরি করবে। 23, 24, 25 বছর বয়সী প্লেয়ারকে তো আপনি তৈরি করতে পারবেন না। আপনার মেইন নার্সিংটা লাগবে 12-14 বছর বাচ্চাদের। ওই 12-14 বছরের বাচ্চাদের যদি আপনি প্রপার নার্সিংটা করতে পারেন, তাহলে ওই স্ট্যান্ডার্ডে তারা 7-8 বছর পর ওই স্ট্যান্ডার্ডে চলে যাবে।
হামজা আসছে, হামজা, ফাহমিদ, সমিত, জায়ান, তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে আমাদের ওই স্ট্যান্ডার্ডে উঠতে হবে। তারা কিন্তু আমাদের নিচে নামতে পারবে না। তাই আমাদের ওই জায়গাটুকুতে আমাদের সহজে বাইরের প্লেয়ার আসবে, আমাদের দেশের 64 জেলায় আছে, 64 জেলায় লিগ হইলে আপনার 64টা প্লেয়ার প্রত্যেক বছর আপনি প্রডিউস করতেছেন বাংলাদেশ টপ লিগের জন্য। টপ লিগে 64টা প্লেয়ার খেললে ওর মধ্যেই 4-5 জন টপ প্লেয়ার ন্যাশনাল টিমে খেলবে। তাহলে আপনার তো ওয়ে আছে, রাস্তা আছে, আপনি কেন এই কাজগুলি করেন না? আসলে আমাদের সবচেয়ে বেশি হলো তারা আসবে, তাদের আমাদের সহযোগিতা করা দরকার অনেক বেশি। তাদের স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে গেলে আমাদের ওই লোয়ার গ্রাসরুট লেভেল থেকে ওই স্ট্যান্ডার্ডে নিতে হবে। তাইলে আপনার একটা জায়গায় যেয়ে আপনি টিমের মধ্যে আপ অ্যান্ড ডাউন পারফরমেন্স থাকবে না। তখন ওই লেভেলটা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি এশিয়া কাপ ইজিলি খেলতে পারবেন। সেটাই। ওর অ্যাবাউট সমিত সোম, মানে এই ফুটবলারটাকে আসলে কেমন দেখেন আপনি? তার পজিশন, তার স্কিল সব কিছু মিলে। দেখেন, একটা প্লেয়ারের মিডফিল্ডারদের সব মিডফিল্ডারদের 2-3টা গুণ থাকে না, একটা গুণ থাকে, যেমন ডিফেন্ডিং। হামজার যদি আপনি স্ট্রেংথ যেটা বলেন, তার ডিফেন্ডিং কিন্তু সুপার এবং সে খুব স্ট্রং এবং সে অনেকগুলি গোলও করেছে আসার পর। সুমিত সেম অ্যাটাকিং মিডফিল্ডার, সেও গোল করেছে। আমি মনে করি একজন মিডফিল্ডারের 2-3টা গুণের মধ্যে তার কাছে সব আছে। দ্যাটস ওয়াই সে ওই লেভেলটা মেনটেন করে। আমি মনে করি সে বাংলাদেশ টিমকে দেওয়ার মতো তার অনেক সময় আছে এখনও। তারা যদি ভালোভাবে ওই সময়টুকুতে দিতে পারে, বাংলাদেশের ফুটবলের লেভেলটা বাড়বে। সম্প্রতি সমিত আসলে কানাডা থেকে চলে গেছেন যুক্তরাষ্ট্রে, নতুন একটা ক্লাবে জয়েন করেছেন। এই ফুটবলারদের এই যে ক্লাব চেঞ্জ, তারপরে মানে যেটা বলতেছেন, ক্লাব চেঞ্জের সাথে সাথে আসলে পারফরমেন্সের কোনো পরিবর্তন আসে কি? মাসবি আসে। আপনার স্ট্যান্ডার্ডের যদি আপনি ধরেন এখন খেলতেছেন সেকেন্ড বি লিগ, আপনি যখন বি লিগে আসবেন তখন আপনার স্ট্যান্ডার্ডটা বাড়বে। আমি মনে করি তারা তো বাইরের দেশে লিগ খেলে এবং বাইরের দেশের লিগগুলিতে তারা একটা টিমে এক একজন এক এক টিমে যায়, এক এক দেশে যায়। আমাদের উচিত আমাদের বাংলাদেশ থেকে যদি কিছু প্লেয়ার বাইরের দেশে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া বা আপনার থাইল্যান্ড, এইসব জায়গায় যদি খেলতে পারে, এটা আবার একটা ভালো সাইড হবে আমাদের ফুটবলের জন্য। না, একটা রাস্তা কিন্তু তৈরি হয়েছে, সেটা যেভাবেই হোক। আমাদের মেয়েরা কিন্তু হচ্ছে দেশের বাইরে লিগ খেলে না, এটাই আপনাকে বললাম। এটা তো আপনি মেয়েদের চ্যাপ্টার লম্বা সময় ধরে মাইন্ড দেখেন, মেয়েদের চ্যাপ্টার আর ছেলেদের চ্যাপ্টার আপনি এক করতে পারবেন না, এক করতে পারবেন। ভেরি ডিফারেন্ট, যেভাবেই আপনি ধরেন, এটা ভেরি ডিফারেন্স। কারণ কি জানেন, ডিফারেন্সটা হচ্ছে আমাদের তো ডোমেস্টিক লিগ হয় না মেয়েদের। এটা আপনাকে চিন্তা করতে হবে। প্রত্যেক বছর যদি মেয়েদের ডোমেস্টিক লিগ হয়, তাহলে মেয়েদের বাইরে যাওয়ার ওই সুযোগটা থাকবে না। তখন দেশের ফুটবলই খেলতে খেলতে তার সময় পার হয়ে যাবে। আমাদের দেশে যখন প্রত্যেক বছর ডোমেস্টিক লিগ হয় না, সাডেনলি হয়, 1-1.5 বছর গ্যাপ থেকে আবার হয়, ওই সুযোগটাই তারা বাইরে যেয়ে খেলার একটা উইন্ডো আসে, উইন্ডোতে সুযোগ হয়। এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশি প্লেয়ারদের, দেশি প্লেয়ার ফুটবলারদের, ছেলেদের যদি হয়, আমি মনে করি এটা পারফরমেন্সের দিক দিয়ে অনেক বেটার, তাদের উন্নতি হবে। আমি ওইটা বিবেচনা করে বলিনি। আমি আসলে বলেছি যে কালচারটা তো অ্যাটলিস্ট ওইভাবে তো মানে গ্রো করছে, তৈরি হচ্ছে। আগে থেকে ছিল, আগে ছিল, গ্রো করছে। আর কালচার আগে আপনি যখন হচ্ছে কোনো অ্যাজ ফর এক্সাম্পল ঋতুপর্ণা যখন মায়ানমারে গিয়ে খেলছেন, এটা কোথাকার মানে ফুটবলার? বাংলাদেশে। সুতরাং বাংলাদেশে ভুটান খেলছে, অনেকে ইন্ডিয়াতে খেলছে, ভুটানে খেলছে, নেপালে খেলছে, ইন্ডিয়ানে খেলছে। তার মানে কি তখন যে শোনে ব্যাপারটা, সে আসলে অবশ্যই থিঙ্কিং করে যে আপনাকে বললাম আমাদের দেশে ডোমেস্টিক লিগে লিগ হয় না, ওই সুযোগটা তারা উইন্ডোতে কাজে লাগাতে পারে। আমাদের ছেলেদেরও ওই জিনিসটা করা উচিত। বাইরে মেনলি হচ্ছে এজেন্ট, আপনার ভালো এজেন্ট থাকলে আপনার এই ধরনের অপশন চলে আসবে। আপনার সিভিগুলি, আপনার পারফরমেন্স, এবং বাইরের দেশে খেললে পারফরমেন্স উপরের দিকে ওঠে, ডাউন হবে না। অবশ্যই, কারণ সেখানে কনফিডেন্স লেভেল বাড়ে, অনেক ভালো ভালো ফুটবলের সাথে খেলবেন এবং অনেক ভালো কন্ডিশনে পাবেন। আবারও ছেলেদের ফুটবলে ফিরতে চাই, সেটা হচ্ছে যে সাফে যেভাবে বলা হচ্ছে যে মানে অনেকে ধরেই নিয়েছে সাফে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে, যদিও নভেম্বরে খেলা। এই যে এক্সট্রা কনফিডেন্স, এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস, সেটা মানে সবসময়ই কিন্তু দেখা গেছে যে অতিরিক্ত আত্মবিশ্বাসটা আসলে এটা হচ্ছে মানে ফুটবল, যারা বাংলাদেশের ফুটবল যারা দেখেন, সেখানে সামনে রাখা হচ্ছে হামজাকে, সামনে রাখা হচ্ছে সমিতকে, জায়ানকে, ফাহমিদুলকে রাখা হচ্ছে, এবং তারা ধরেই নিচ্ছে যে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে। এই ধারণাটা আসলে কতটা ভুল? না, আমার কথা হচ্ছে, কারণ যে অপোনেন্টগুলো আছে, আমার কথা হচ্ছে কারা ধরছে, কারা চিন্তা করতেছে, ওভার কনফিডেন্স কারা, সেটা আপনাকে মার্ক করতে হবে। ওভার কনফিডেন্স না, কনফিডেন্স আপনি আছেন যে আপনি চ্যাম্পিয়ন হতে পারেন, স্পেস আছে, সুযোগ আছে। কারণ আমরা কিছুদিন আগে এশিয়া কাপ কোয়ালিফাই সাফের বেস্ট টিম ইন্ডিয়াকে হারিয়েছি, তাহলে আপনি আশা করতেই পারেন
এটা তো আপনার আশা, আমিও আশা করি আমরা চ্যাম্পিয়ন অর্জন করব। তাই বলে এটা তো ওভার কনফিডেন্স না, আমার আশা থাকতে পারবে। আমার যদি আশাই না থাকে আমি তো এটা সাকসেসফুল করতে পারবো না। তা আমরা মনে করি, আশা রাখি যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা আছে, চ্যাম্পিয়ন হতে হবে। তা এটা একটা হলো একটা আশা রাখা। কনফিডেন্স আমি মনে করি না ওভার কনফিডেন্স কে হবে, কারণ সাফ টুর্নামেন্টটাই ভিন্ন। কারণ সাফ টুর্নামেন্টে কেন ভিন্ন, আমাদের প্রস্তুতির উপর ডিপেন্ড করে সাফ। আমাদের যখনই ভালো প্রস্তুতি হয়েছে তখন সাফে ভালো রেজাল্ট হয়েছে, আমাদের যখনই ভালো প্রস্তুতি হয়নি আপনি সাফে ভালো রেজাল্ট নেই। সাফে অনেক কিছু চিন্তা করার বিষয় আছে। এখন আমাদের দেশের খেলা কন্ডিশন আমাদের দেশে, তাইলে আমি বাইরের দেশে ট্রেনিং না করলেও চলবে। আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা ট্রেনিং করব, আমরা এখানে টুর্নামেন্টগুলি অ্যারেঞ্জ করব, টুর্নামেন্টগুলি খেলতে যাব। আমরা যদি এখন আমাদের দেশে অক্টোবর নভেম্বর যদি একটু ঠান্ডা থাকবে, আমি যদি এখন গরমে যাই ম্যাচ খেলি তাহলে তো হবে না, ওয়েদারটা আমার পক্ষে থাকবে না। আমরা আসলে ভুলগুলি করে আমি আমার লাইফে 6 থেকে 7টা সাফ খেলছি, আমি এই জিনিসটাই ফেস করছি। আমাদের খেলা গরমে, আমরা ট্রেনিং করতেছি ঠান্ডায়। আমাদের খেলা টুর্নামেন্টের আমরা খেলতেছি ফিফা ফ্রেন্ডলি। এর আগে আমরা টুর্নামেন্ট ফুটবল খেলতে পারি না, যে নকআউট সিস্টেম আপনি জিততে, এই জিনিসটাই আপনাকে ওখানে ফ্যাক্ট, এগুলো কি ছোটোখাটো কিছু জিনিস ফ্যাক্ট আছে, এগুলো যদি মানে শুনতে ছোট মনে হয় কিন্তু ব্যাপ্তিটা এগুলো অনেক বিশাল ফ্যাক্ট। আপনি এখন এই যে আসিয়ানটা খেলতে যাচ্ছেন, আপনি যদি মনে করেন যে আসিয়ানে ভালো রেজাল্ট করবেন তাহলে আপনি সাফে ভালো রেজাল্ট করবেন। সাফের জন্য কিন্তু আসিয়ানের টুর্নামেন্ট আপনি যদি দুইটাই মাথা নেন না, আমরা সাফের প্রস্তুতিটা এখানে ঘিরে নিচ্ছি। আপনি 2003-তে যখন সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়, তখন মায়ানমার 4 জাতীয় টুর্নামেন্ট খেলতে গেছিল বাংলাদেশ ভুটানের আন্ডারে। ওখানে ভালো রেজাল্ট, রানার্স আপ হয়েছিল, আই থিঙ্ক রানার্স আপ, চায়নাকে হারিয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখবেন ওই টুর্নামেন্টটাই কখন কাজে লাগিয়েছে সাফে এসে। সাফ খেলছে কোন জায়গায়? 2003 বাংলাদেশে। তাহলে মায়ানমারের টুর্নামেন্টে এসে বাংলাদেশে কাজে দিয়েছে। আপনি যদি এই ধরনের টুর্নামেন্ট যদি আপনি না খেলতেন, তাহলে এখানে আপনার ওই কনফিডেন্স লেভেল, জিতার ক্ষুধা, টুর্নামেন্টের নকআউট সিস্টেমে গ্রুপে আপনার উঠে আসা, এগুলো হতো না। তাহলে আমাদের জিনিসটা নর্মালি ওই জিনিসগুলি চিন্তা করতে হবে। আমাদের এখন থেকেই প্রস্তুতি নেবে, এখন থেকেই 3 মাস 4 মাস আগে থেকে আমাদের রেডি করতে হবে প্লেয়ার, যে আমরা সাফের জন্য প্রস্তুত হচ্ছি। যে ক্লাবে যাবে তাকে ওইভাবে রেডি করা উচিত, এবং তারা কেউ যেন ইনজুরিতে না পড়ে, ওইটাও মাথায় রাখা উচিত। সব কিছু মিলে যদি আপনি ওইভাবে চিন্তা করেন, তাহলে আপনি সাব চ্যাম্পিয়নশিপ আপনি অর্জন করতে পারেন। সেটাই মোহন ভাই, আমরা তামিম ইকবালের মানে বক্তব্য এবং আকরাম খানের বক্তব্য এবং কোয়াব সভাপতির বক্তব্য শুনেছিলাম। মানে বিষয়টা এটা না, আসলে তামিম ইকবাল আপনার এলাকার লোক, চট্টগ্রামের লোক, কেমন লাগে যে মানে বাংলাদেশের স্পোর্টসের বড় একটা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এখন আপনার এলাকার? না, এটা আসলে আনন্দের জায়গা, এটা একটা প্রাউডের জায়গা। যে আপনি যদি চিন্তা করে দেখেন, তামিম সাহেবের আগে ছিলেন আকরাম খান সাহেব ছিলেন, ছিলেন নান্নু সাহেব ছিলেন। সবকিছু মিলে আমি বলবো যে ফার্স্ট সভাপতি, ক্রিকেট বোর্ডের প্রথম সভাপতি চিটাগংয়ের কেউ। এটা আসলে আমরা আসলে আর এক্স ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, এটা আসলে আমি একটা প্রাউডের বিষয়। আমরা আসলে প্রাউড ফিল করি যে না, আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাও এখন চিটাঙেরই ছেলে, সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট লিজেন্ড প্লেয়ার। আমি মনে করি এশিয়ান লিজেন্ড, নট অনলি বাংলাদেশের, এশিয়ান লিজেন্ডের কাতারে। তার আগে ছিলেন আকরাম খান সাহেব, তার আগে ছিলেন সিরাজউদ্দিন আলমগীর সাহেব, তার আগে ছিলেন দস্তগীর সাহেব, আজম নাসির সাহেব, সবাই ছিলেন। ওনারা সবাই আসলে ফুটবলের স্পোর্টসের, নট অনলি ফুটবল, ক্রীড়াঙ্গনের উন্নতির দিক দিয়ে চিটাং একটা আলাদা একটা, চিটাংয়ের মানুষদের অবদান আপনি একটা জায়গায় যদি চিন্তা করে খোঁজ নিয়ে দেখবেন, অনেকটুকু চিটাংয়ের মানুষের অবদান। আপনি ফুটবলের মানুষ, আপনাকে ক্রিকেটের ভেতর নিয়ে যাওয়ার কারণই ছিল একটা, চিটাং মানেই হচ্ছে স্পোর্টসের একেবারে উর্বর ভূমি। আপনাকে ঠিক এখানেই নিয়ে যাচ্ছিলাম আপনি নিজেই চলে এসেছেন। এখন কথা হচ্ছে যে রাইট নাও আসলে চিটাং থেকে ওইভাবে ওই মানের খেলোয়াড়রা কি উঠে আসছেন কিংবা আসতে পারছেন? অন্তরায়টা কোথায়? দেখেন, বিগত লাস্ট 3 বছর যদি আপনি চিন্তা করেন, 2 বছর কেয়ারটেকার গভর্নমেন্ট, এখন 6 মাস, জেলা ক্রীড়া সংস্থাগুলি কিন্তু এখনও রেডি হয়নি অ্যাডহক কমিটির আন্ডারে। এখন রেডি না হলে কি হয়, লিগগুলো কিন্তু আয়োজন করতে পারছেন না আপনি প্রত্যেকটার। আমি জানি না অন্য অন্য জেলা ক্রীড়া সংস্থা, আমাদের জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা খুবই ভিন্ন। অনেক ক্লাবদের কাউন্সিলর অনেক, প্লাস খেলা অনেক। যেমন আমার নিজস্ব ক্লাব আছে, আমি আমার ক্লাব থেকে 9টা খেলা খেলি, 9টার মধ্যে মেজর আছে খেলা, যেগুলো খেললে আমি কাউন্সিলরশিপ পাবো। এখন একটা বছর আপনার 9টা টুর্নামেন্ট, 9টা খেলায় আপনি অংশগ্রহণ করছেন। ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল, দাবা,
ন্যাশনাল ক্রীড়া পরিষদের আন্ডারে যত খেলা আছে ওই খেলার মধ্যে আপনি অংশগ্রহণ করলে আপনি কাউন্সিলরশিপ পাচ্ছেন। তা আপনি 8টা খেলায় যদি আপনি জয়েন করেন তা আপনি কত টাকা ইনভেস্ট করতে হয়। এখন এই সময়টাতে কেন করবে, কারণ এই সময়তে যা হবে সেটা কাউন্সিলরশিপের জায়গা পাবে না, কারণ এটা তো এক ধরনের মানে কমিটিগুলি তো ভাঙ্গা, কমিটিগুলি এখনও কনফার্ম না। দেশ কী হয়েছে, বেশিরভাগ লাস্ট 2 বছর কেয়ারটেকার গভর্নমেন্টের অবস্থায় কোনো খেলাই মাঠে হয়নি। আপনার 24 মাস পার হয়ে গেল, 2 বছরের একটা পুরো জেনারেশন, আপনি যদি 6 মাস ধরে একটা জেনারেশন হিসাব করেন, আপনার 4টা জেনারেশনকে আমরা ফুল নষ্ট করে দিয়েছি স্পোর্টস থেকে, ফুটবল থেকে না, ক্রীড়াঙ্গন থেকে। আপনি যদি খবর নিয়ে যদি আপনারা সাংবাদিকরা সবাই মিলে যদি আপনার প্রত্যেকটা স্টেডিয়ামে, প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থায়, প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থায় যায় যদি খোঁজ নিয়ে দেখেন, কেয়ারটেকার গভর্নমেন্টের লাস্ট 2 ইয়ার্স আমাদের স্পোর্টসের ক্ষতি হয়ে গেছে। এটা রিকভার করতে গেলে আরও 2 ইয়ার্স পার হয়ে যাবে। তাহলে আপনাকে 4 বছর 5 বছর আপনার হাত থেকে চলে গেল। এই যে জেনারেশনগুলিকে আমরা কাজে লাগাতে পারি নাই, এই জেনারেশনগুলি যে এই জায়গাটুকুতে আসতে পারে না, এটাই তো স্পোর্টসের ক্রীড়াঙ্গনের ক্ষতি। ওকে, আমি যদি লাস্ট 15 ইয়ার্সের কথা বলি, আপনি 4 মাস 6 মাসের কথা বলেন, ওইখানে আসলে কি অবস্থা ছিল? সেখানেও তো আসলে আমরা দেখি নাই যে ওইভাবে ওই মানের, অ্যাজ ফর এক্সাম্পল তামিম ইকবাল থেকে শুরু করে নাজিমউদ্দিন, আরো অনেক ক্রিকেটার, আফতাব আহমেদ, এরকম অনেক ক্রিকেটে ছিল। ফুটবল থেকে আমাদের আপনারা ফুটবলে অনেক প্লেয়ার ছিল, ফুটবল থেকে আপনারা এসেছিলেন। তারপরে আমি যদি নাম বলি লাস্ট 15 ইয়ার্স আমরা কারা কারা ন্যাশনাল টিমে ফুটবলে খেলছি, 9 থেকে 10 জনের নাম আপনার 10 জনের জাতীয় দলেই খেলেছেন, এবং সাবেক অধিনায়ক 5 থেকে 2 থেকে 1 জন, আমরা একই সঙ্গে 5 বছর ছিলাম। তাইলে আপনাকে বুঝতে হবে না আমাদের চিটাগাংয়ের জেলা ক্রীড়া সংস্থার কোনো কিছুই ঘাটতি ছিল না। প্রত্যেক বছর লিগ হতো, চেষ্টা 1.5 বছর পর পর ফুটবল লিগ হতো, কিন্তু সিস্টেমটা ভালো ছিল না। সিস্টেমটা যখন ভালো হয়েছে তখনই আপনার সিস্টেমটা হয়েছে কি, আমাদের যারা ন্যাশনাল টিমের প্লেয়ার যদি আপনি ডোমেস্টিক লিগে চিটাং জেলায় যদি চিটাং ন্যাশনাল প্লেয়ারে খেলতে না পারে, তাহলে তো চিটাংয়ের ওই জুলসটা পাবেন না। ওইটা করতে গিয়ে লাস্ট 3 বছর আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, এবং ওইটাকে আমরা আপনার অ্যাপ্রুভেলও করে নিয়ে আসছি, এবং আমরা খেলেছিও 4-5 বছর। বাংলাদেশের যারা ন্যাশনাল টিমের ফুটবলার আছে কোটায় খেলছে, আমরা যারা আমরা লোকাল কোটায় খেলছি ন্যাশনাল টিমের প্লেয়াররা, তাইলে কোটায়ও খেলছি, আবার বাংলাদেশের যারা ন্যাশনাল টিমে খেলছে তারাও খেলছে। এই সুযোগটা করতে 4-5 বছর সময় লেগে গেছে। মানে আমি স্টার্ট করি 2005 থেকে, আমি 4 লাস্ট চিটাং লিগ খেলি, দেন আপনারা এসে 2020-তে এসে আমি আবার খেলি। তাহলে এই যে 15টা বছর আপনার যে সময় গেলে, এই সিস্টেমগুলিতে আসলে আমরা প্লেয়াররা কী হয়, আমাদের প্লেয়াররা তো আসলে সংস্থায় যায় না, আমরা প্লেয়াররা কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকি না। খেলাধুলার পর ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে, কেউ খেলাধুলা নিয়ে, কেউ বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, যে যার মতো করে বিজি থাকে। কারণ এইসব জায়গায় স্পোর্টসে যাওয়া মানে আপনার টাকা আপনার পকেট থেকে যাওয়া, এখন বে করতে তো কেউ যায় না। এখন আমার সৌভাগ্য হয়েছে আমার বাবার ক্ষেত্রে, আমার বাবা ফুটবল অনুরাগী মানুষ, উনি অর্গানাইজার, ফুটবল স্পোর্টস অর্গানাইজার, ফুটবলের প্রতি তার ভালোবাসা, দেশে ক্লাব। তাই আমার ওই জায়গাটুকুতে আমার সুযোগ হয়েছে আসার। দেশে আমি আসলে বাস্তবতাটা কাছ থেকে দেখেছি, ফিল করেছি এবং ফেস করেছি। আমাদের স্পোর্টসম্যানরা ওখানে আরেকটা ব্যাপার আছে, আসলে প্রাপ্ত সম্মান অনেকে পায় না, দেশ হয়ে যায় না। আমি পেয়েছি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাতে প্রচুর সম্মান পেয়েছি, যেটা আসলে আমার সব জায়গায়, আমার আব্বার কারণে হোক, আমার প্লেয়িং কারণে হোক, যেভাবে হোক আমি প্রচুর সম্মান, আমাদের ওখানে যারা আছে এখনও আঙ্কেল সবাই আমাকে এখনও সম্মান দেয়, তারা গেলেই আমাকে সাপোর্ট করে, আমার কথা শুনে, আমার কথা রাখে। এটা এর থেকে বড় প্রাপ্তি কিছু নাই আমার জন্য। আর একটু প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে ক্রিকেটারদের একটা সংগঠন আছে কোয়াব, যদিও মাঝখানে কোয়াবের তেমন একটা কার্যক্রম ছিল না বললেই চলে, ইদানিং কিছুটা ভোকাল দেখা যায়। আপনাদের ফুটবলের কি এরকম কোনো সংগঠন আছে? আমাদের ফুটবলের খেলোয়াড় সমিতি না, বাট ফুটবল ফেডারেশনের সঙ্গে খেলার সমিতি অ্যাডলিস্টেড না বা অ্যাটাচ থাকার কথা না, অ্যাটাচ না। দ্যাটস ওয়াই বিগ প্রবলেম। আপনি আর ফুটবল খেলার সমিতিতে কিন্তু সব ন্যাশনাল প্লেয়ার আছে, সব নট অনলি সারা বাংলাদেশের প্লেয়াররা আছে। এখন ওখানকার বেশিরভাগই সভাপতি, সেক্রেটারি বলেন যারা আছে সবাই বিএফএফ এর 4-5 জন মেম্বারও আছে, 6 জন মেম্বার মনে, এবার 6 জন মেম্বার আছে খেলার সমিতিরই পদ অনুযায়ী। তারপর ক্লাবগুলির ম্যানেজার আছে। এখন প্রবলেমটা হয় কি, যখন আপনি প্লেয়ারের পক্ষে দাঁড়িয়ে কথা বলবেন তখন ওনাদের কাউকে পাবেন না। ট্রু, যেমন আমরা সাব প্লেয়ারদের নিয়ে একটা মিটিংয়ে গেছি, কিন্তু আমরা কাউকে পাইনি। কিন্তু তাদের
উপস্থিতিটা ইম্পর্টেন্ট ছিল। আসলে কি আমরা এটা আসলে নেগেটিভ বোঝানোটা, আপনি যখন আমাকে বুঝাইতে পারবেন খুব ইজি হবে বোঝানোটা। আমরা যদি বাংলাদেশের আপনাদের মাধ্যমে তো আমাদের বায়োডাটা চেঞ্জ হয়, নতুন করে লেখা হয়, ট্রু। তাহলে আপনাদের মাধ্যমে যদি আমরা সবাইকে বুঝাইতে পারি যে এটা এই কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এখন আমরা এটার কারণে ক্ষতিগ্রস্ত হব না, তখন কিন্তু ইজিলি হয়। ওই বুঝানোটাই তো তারা বুঝাইতে পারে না। প্রবলেমটাগুলি হয় নাইলে ক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজাররা চলে যায়, বিএফএফ এর মেম্বার যারা এক্সিকিউটিভ মেম্বার তারা বিএফএফ এর পক্ষে যায়, মাঝখানে কারাই সমালোচনা কারা প্রবলেম পড়ে, ওই যে লোকাল আমাদের কিছু ছেলেরা তাদের যারা আসলে দাবি দিয়ে গেল শেষ পর্যন্ত তারাই আসলে কালার হয়ে গেল। কালা, এবং দাবিটা হয় না, দাবিটা আসলে পূরণ হয় না। বাট আমি মনে করি যে অ্যাসোসিয়েশন থাকলে সেটা আসলে বিএফএফ এর অ্যাডলিস্টেড হওয়া উচিত, বিএফএফ এর ওখান থেকে একজন কাউন্সিলর থাকা উচিত। দেড়শো আপনি ওই জায়গাটুকু থেকে দাঁড়িয়ে আপনি ওখানে ফাইট করতে পারবেন। কাদের জন্য? প্লেয়ারদের জন্য, এক্স ফুটবলারদের জন্য কিংবা ফুটবলারদের জন্য, রানিং ফুটবলার জন্য, এক্স ফুটবলার জন্য, এক্স ফুটবলার ফুটবলার সবার জন্য আপনি কথা বলতে পারেন, সেই ভোকালটা আসলে দরকার, সেটা দিয়ে আসলে ঘাটতি আপনার কথা শুনে যেটা মনে হলো। অসংখ্য ধন্যবাদ মামুনুল ইসলাম স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও ভাই। ডিবিসি খেলাধুলা এই ছিল এখনকার মতো, ডিবিসির সঙ্গেই থাকুন।